আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের গত ক্লাসে যে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভের হোমওয়ার্ক দিয়েছিলাম সেটার সলিউশন দিব এবং সেই সাথে নতুন দুটি রুলস দিব। তা আমি তোমাদের আগে সলিউশনটি দিচ্ছি, যারা হোমওয়ার্ক করেছে তারা একটু মিলিয়ে নেবে। আমাদের প্রথম যেটি ছিল বাক্য, সেটা ছিল হি ক্যান প্রসপার ইন লাইফ। আমাদের করার কথা হচ্ছে এগুলোকে সব ইন্টারোগেটিভ করতে হবে। এখন আমরা বলেছিলাম যদি এটা অ্যাফার্মেটিভ বাক্য থাকে তাহলে এটাকে আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করব। তাহলে এটা কি হয়ে যাবে? কান্ট হি প্রসপার ইন লাইফ, শেষে কোয়েশ্চেন মার্ক। 2 নাম্বার, ইউ আর হ্যাপি। তাহলে এখানে আর আছে, এখানে আমরা কি করব? আরেন্ট ইউ হ্যাপি, শেষে কোশ্চেন মার্ক। 3 নাম্বার, শি ইজ রাইটিং আ লেটার। ইজ আছে, তাহলে এখানে কি আনতে হবে? ইজেন্ট শি রাইটিং আ লেটার? Isn't she writing a letter? 4 number, Ali has gone to his village. তাহলে এটা কি হবে? এটাকে আমরা সামনে নিয়ে আসবো। Hasn't Ali gone to his village? Question mark. 5 number, he is a great scholar. এটা হবে কি? Isn't he a great scholar? Great scholar, শেষে কোশ্চেন মার্ক। 6 নাম্বার, he was a fool। এটা কি হবে? wasn't he a fool? তাহলে কি খেয়াল করতে পারছেন এরা? এখানে যে অক্সিলারি ভার্ব আসছে সেই অক্সিলারি ভার্বগুলো এখানে কিন্তু অক্সিলারি ভার্ব হিসেবে এসেছে, কিন্তু এখানে কিন্তু ইজটা অক্সিলারি ভার্ব হিসেবে আসেনি, কিন্তু তারপরেও সেটি কিন্তু সামনেই বসেছে। তার মানে হচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড এরা অক্সিলারি বা মেন ভার্ব হিসেবে থাকলেও মেন ভার্ব হিসেবে এখানে কখনোই থাকেনি। মেন ভার্ব হিসেবে শুধুমাত্র অ্যাম, ইজ, আর থাকতে পারে, কিন্তু হ্যাজ বা হ্যাভ বা হ্যাড এগুলো কিন্তু অক্সিলারি ভার্ব হিসেবেই এসেছে। তখন কিন্তু আমরা এগুলোকে সামনে বসিয়েছি। ঠিক আছে, মেন ভার্বের কাজ কিন্তু আমরা এখনও শুরু করিনি। আজকে আমরা মেন ভার্বের কিছু নতুন নিয়ম দিব, তখন তোমরা বুঝতে পারবে। আর এখন আমরা যেগুলো করেছিলাম, হি ওয়াজ এ ফুল, এখানে কিন্তু এটা ওয়াজটা কিন্তু মেন ভার্ব হিসেবেই কাজ করছে, কিন্তু ওয়াজকে এখানে সামনে নিয়ে এসেছি। কিন্তু হি ওয়াজ ইটিং রাইস, তখন কিন্তু ওয়াজটা আবার অক্সিলারি, তখন কিন্তু ওয়াজটাকে সামনে নিয়ে আসলে কিন্তু ইটিংয়ের জায়গাতেই থাকতো। ঠিক আছে, এখানে আমরা যেগুলো দেখাচ্ছি, এখানে হ্যাজ সেটা অক্সিলারি, এখানে এখানে মেন ভার্ব, ওয়াজ এখানে মেন ভার্ব, কিন্তু এখানে কিন্তু আর কোনো চেঞ্জ আসেনি। এগুলোকে কিন্তু আমরা সামনে নিয়ে এসে কাজ করেছি। তারপর হচ্ছে 7 নাম্বার, আছে আই ওয়াজ প্রেজেন্ট ইন দ্য মিটিং। তাহলে কি হবে? ওয়াজন্ট আই। খেয়াল করবে এই জিনিসগুলো যে এটা কিন্তু অ্যাফার্মেটিভ বাক্য দেওয়া, যার কারণে কিন্তু আমরা নট নিয়ে আসছি। নেগেটিভ বাক্য থাকলে কিন্তু আমরা নট নিয়ে আসতাম না, বরঞ্চ নটটা উঠিয়ে দেবো। আমি সেটা তোমাদের কিছুক্ষণ পর দেখিয়ে দেবো। ওয়াজন্ট আই প্রেজেন্ট ইন দ্য মিটিং, এখানে কিন্তু খুব বেশি চেঞ্জের কিছু আসে না, শুধুমাত্র কিন্তু এখানে নেগেটিভ অ্যাফার্মেটিভ বাক্যটা নেগেটিভে হয়ে যায় এবং এখানকার ফুল স্টপটা বদলে যেয়ে কী হয়ে যায়? ইন্টারোগেটিভ মার্কটা এখানে দিতে হয়। আর বেশি কিছু কিন্তু তেমন পরিবর্তন নেই। He will buy a camera.
উইল আছে। আমি কিন্তু তোমাদের বলেছি উইলটাকে যখন নেগেটিভ ইন্টারোগেটিভ করবে তখন এখানে ওন্ট আনবে। ওন্ট হি বাই এ ক্যামেরা, ওন্ট হি বাই এ ক্যামেরা। 9 নাম্বার, এখানে আছে দে হ্যাভ সিন এ টাইগার, দে হ্যাভ সিন এ টাইগার। হ্যাভ আছে এখানে অক্সিলারি ভার্ব, তাহলে এখানে কি হবে হ্যাভেন্ট দে সিন এ টাইগার, শেষে কোশ্চেন মার্ক। এখানে কিন্তু হ্যাভেন্ট বসেছে, হ্যাভেন্ট দে সিন এ টাইগার। শেষে যেটি আছে 10 নাম্বার, সেটি হচ্ছে উই মাস্ট শো কাইন্ডনেস টু অল, উই মাস্ট শো কাইন্ডনেস টু অল। তাহলে এখানে মাস্ট আছে, তাহলে কি হবে মাস্টন্ট উই, মাস্ট নট বা মাস্টন্ট উই শো কাইন্ডনেস টু অল। 11 নাম্বার, he cannot prosper in life। নেগেটিভ বাক্য আছে, তাহলে এটাকে আমরা যখন করবো তখন কি করবো অ্যাফার্মেটিভ নিয়ে আসবো। ক্যান হি প্রসপার
এখানে মেন ভার্ব যুক্ত 1 নাম্বার রুলস, মেন ভার্ব যুক্ত বাক্যে যদি এস বা ইএস থাকে তাহলে ফার্স্টে কি হবে, ডাজন্ট। এগুলো কিন্তু সবই অ্যাফার্মেটিভ বাক্যের ক্ষেত্রে বলছি, অ্যাফার্মেটিভ বাক্য। মেন ভার্ব যুক্ত বাক্যে এস বা ইএস থাকলে ডাজন্ট হবে, তারপর সাবজেক্ট হবে, তারপর V1 হবে, তারপর হচ্ছে বাকি অংশ, এবং শেষে কি বসবে, আমি বাকি লিখলাম এখানে, বাকি এবং শেষে হবে কোশ্চেন মার্ক। ঠিক আছে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন হি ইটস রাইস, নেগেটিভ ইন্টারোগেটিভ করার সময় কী হবে, ডাজন্ট হি ইট রাইস, তখন কিন্তু সামনেটা বসে গেল, কারণ এটা অ্যাফার্মেটিভ বাক্য। এখন 2 নম্বর রুল যেটা হবে, মেন ভার্ব যুক্ত বাক্য কিন্তু এস বা ইএস না থাকলে, কিন্তু সেটা প্রেজেন্ট ফর্মে দেওয়া, তাহলে কি হবে, ডোন্ট সাবজেক্ট ভার্ব 1 বাকি এবং শেষে কোশ্চেন মার্ক। তাহলে আমি এক্সাম্পল দিচ্ছি, আই ইট রাইস, তখন এটা কি হবে, ডোন্ট আই ইট রাইস, ঠিক আছে। তাহলে 1 নম্বর রুলে আমরা দেখতে পাচ্ছি মেন ভার্ব যুক্ত বাক্য সেটা যদি এস বা ইএস থাকে ভার্বের সাথে, কারণ আমার এখানে ভার্বটা এস বাই ইএস হওয়ার কারণ হচ্ছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার আছে, তাই এখানে এস বাই ইএস হয়েছে, কিন্তু এখানে সাবজেক্ট ফার্স্ট পারসন আছে, এই জন্য এখানে এস বাই ইএস হয়নি, এটাও প্রেজেন্ট ইনডিফিনিটে দেওয়া, এটাও প্রেজেন্ট ইনডিফিনিটে দেওয়া। এখানে এস বসেছে কারণ পার্সন অনুসারে, এখানে এস বসেনি পার্সন অনুসারে। এস বসার কারণে এখানে ডাজন্ট হয়েছে, এবং এখানে এস না বসার কারণে ডোন্ট হয়েছে। ঠিক আছে, এখন আর 3 নাম্বার যেটি, সেটা হচ্ছে মেন ভার্বটি পাস্ট ফর্মে থাকলে কি হবে, পাস্ট ফর্ম থাকলে অর্থাৎ V2 ফর্মে যদি থাকে, পাস্ট ফর্ম অর্থাৎ V2 ফর্মে যদি থাকে, তাহলে আমাদের বসবে ডিডেন্ট সাবজেক্ট ভার্ব 1 বাকি এবং শেষে কোশ্চেন। ঠিক আছে, তাহলে এখানে কি হবে, এক্সাম্পল দিচ্ছি, আই এট রাইস, তখন হয়ে যাবে ডিডেন্ট আই ইট রাইস কোশ্চেন মার্ক। একটা জিনিস খেয়াল করো, এগুলো সব ক্ষেত্রে কিন্তু V1 বসেছে, এবং এই V1 এর সাথে কিন্তু কোনো এস বা ইএস যুক্ত হয়নি, যেহেতু ডাজেন্ট চলে এসেছে তখন কিন্তু শুধুমাত্র প্রেজেন্ট ফর্মই বসেছে সবগুলোর ক্ষেত্রে। ডাজেন্ট, ডোন্ট, ডিডেন্ট যেটাই এসেছে সবগুলোর ক্ষেত্রে কিন্তু বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বসেছে, কোথাও কিন্তু এস বা ইএসটা আর বসেনি, বা ডিইডি কোথাও বসেনি, পাস্ট ফর্ম কিন্তু বসেনি, এই জিনিসটা অবশ্যই খেয়াল করবে। ঠিক আছে, এটা হলো অ্যাফার্মেটিভ বাক্যের ক্ষেত্রে, এটা আমরা যেটা করেছি অ্যাফার্মেটিভ বাক্যের ক্ষেত্রে। আমি তোমাদের আরেকটু এক্সাম্পল দিচ্ছি, যেমন 1 নম্বরে she writes a poem, এখানে হবে কি, যেহেতু রাইটস আছে কি হবে এখানে, ডাজন্ট she write a poem, ডাজন্ট she write, এখানে কিন্তু রাইট হয়ে গিয়েছে, এই এসটা কিন্তু এখানে আর বসেনি, এই এসের জন্য কিন্তু ডাজন্ট হয়েছে। ঠিক আছে, ডাজ কিন্তু এসের জন্য হয়েছে, এবং নট বসেছে কেন, অ্যাফার্মেটিভ বাক্য দেখে এখানে নট বসেছে, এবং এই এসটা এখানে বসে যাওয়ার কারণে শুধুমাত্র রাইটের অংশটাই আমাদের এখানে বসেছে। ঠিক আছে, এখন আমি আরেকটি এক্সাম্পল দিচ্ছি 2 নম্বরে, যেমন ইউ রাইট এ পোয়েম, আমি কিন্তু একই ধরনের বাক্য দিচ্ছি, শুধু পার্সন চেঞ্জ করে দিয়েছি, এখানে রাইট আছে অর্থাৎ এস নাই, কিন্তু প্রেজেন্ট ফর্মে দেওয়া, এটা প্রেজেন্ট ফর্মে দেওয়া, তখন কি হবে, ডোন্ট ইউ রাইট এ পোয়েম, ঠিক আছে। এখন শেষের যে এক্সাম্পলটি সেটি আমি দিচ্ছি, হি রোট এ পোয়েম, এখানে রোট আছে,
ভার্বের পাস্ট ফর্ম কিন্তু সব ধরনের পার্সনের সাথেই বসে। এটা কিন্তু কোনো পার্সন ভেরিফাই হয় না যে ফার্স্ট পার্সনের জন্য একরকম বসবে, সেকেন্ড পার্সনের জন্য একরকম বসবে, বা থার্ড পার্সনের জন্য একরকম বসবে, তা না। ভার্বের পাস্ট ফর্ম সবসময় সব পার্সনের সাথে একই রকম পাস্ট ফর্মই বসে। শুধুমাত্র প্রেজেন্ট ফর্মের ক্ষেত্রে আমরা ফার্স্ট পার্সন এবং থার্ড পার্সন প্লুরাল এবং সেকেন্ড পার্সন, এই ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন প্লুরালের ক্ষেত্রে আমরা ডু ইউজ করি, আর থার্ড পার্সন সিঙ্গুলার হলে ডাজ ইউজ করি। ঠিক আছে, এই জিনিসটা খেয়াল করবে। তো এখানে রোট আছে, আমরা এখানে কি দিব, ডিডেন্ট। ডিডেন্ট হি, এই রোটের প্রেজেন্ট ফর্ম কি হবে, রাইট। রাইট এ পোয়েম। ডিডেন্ট হি রাইট এ পোয়েম, এগুলো গেল কিন্তু সবই প্রেজেন্ট ইনডিফিনিট, অর্থাৎ আমি প্রেজেন্ট ইনডিফিনিটের দুটো এবং পাস্ট ইনডিফিনিটের একটি মেন ভার্বযুক্ত বাক্য অ্যাফার্মেটিভের ক্ষেত্রে তোমাদের দেখালাম। এটা হচ্ছে অ্যাফার্মেটিভের ক্ষেত্রে। তোমাদের আমি আরেকটু দেখাচ্ছি। আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি। তানিয়া draws a picture, draws a picture, এখানে কিন্তু draw হচ্ছে মেইন ভার্ব, ড্রসটা হচ্ছে মেইন ভার্ব এবং এর সাথে যুক্ত কি আছে, এস বা ইএস আছে, এস বা ইএস আছে। তাহলে আমরা কি করব, এখানে এই এস বা ইএস এর কারণে প্রথমে আমরা কি নিয়ে আসবো, ডাজেন্ট। ডাজেন্ট, তারপর সাবজেক্ট আনবো তানিয়া, তারপরে ভার্বটার বেস ফর্ম ড্র, ডাজেন্ট তানিয়া ড্র এ পিকচার, শেষে বাকি যা আছে তাই পিকচার, এবং শেষে এই কোশ্চেন ফুল স্টপের জায়গায় কী হবে, কোশ্চেন মার্ক হবে। এটাই হচ্ছে বেসিক চেঞ্জ যেটা তোমাদের ফলো করতে হবে, আর তেমন কোনো পরিবর্তন এখানে নেই। তারপর আরেকটা এক্সাম্পল দিচ্ছি। দে ড্র এ পিকচার, এখানেও একটা জিনিস খেয়াল করো, ড্র আছে, এই দের কারণে কিন্তু এখানে কোনো এস বা ইএস নেই। যেহেতু এস বা ইএস নেই সেহেতু আমরা এখানে কী আনবো, ডোন্ট। তাহলে ডোন্ট, তারপর সাবজেক্ট দে, তারপর V1 ভার্বের প্রেজেন্ট ফর্ম ড্র, তারপর এ পিকচার বাকি অংশ, এবং শেষে কোশ্চেন মার্ক। ঠিক আছে, এবং লাস্ট যেটা সেটা হচ্ছে দে ড্রিউ এ পিকচার, দে ড্রিউ এ পিকচার, ড্রিউ আছে, ড্রিউ হচ্ছে ড্রয়ের পাস্ট ফর্ম, সেজন্য এখানে ড্রিউ হয়েছে। এখানে কোনো এস বা ইএসও নেই, কিন্তু প্রেজেন্ট ফর্মে নেই, এটা পাস্ট ফর্মে আছে। তাহলে এখানে আমরা কী দেবো, ডিডেন্ট। ডিডেন্ট, ডিডেন্ট দে, তখন এই ড্রিউয়ের বেস ফর্ম যেটি প্রেজেন্ট ফর্ম সেটি হয়ে যাবে কি, ড্র। ড্র এ পিকচার, শেষে কোশ্চেন মার্ক। তো এটা হচ্ছে তোমাদের অ্যাসার্টিভ বাক্য, অর্থাৎ অ্যাফার্মেটিভ বাক্য যদি মেন ভার্ব থাকে তাহলে এভাবে তোমরা চেঞ্জ করবে। এবার নেগেটিভ থাকলে কি করবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। 2 নাম্বার রুলস যেটি সেটি আমি তোমাদের এখন দেখিয়ে দিচ্ছি। একই ধরনেরই হবে, যদি নেগেটিভ বাক্য থাকে, নেগেটিভ বাক্য থাকলে কি করবে, নেগেটিভ বাক্য মেন ভার্ব যুক্ত, মেন ভার্ব যুক্ত, এবং নেগেটিভ বাক্য হলে অবশ্যই সামনে ডাজেন্ট থাকবে। যদি ডাজেন্ট যুক্ত হয়, ডাজেন্ট মানে হচ্ছে ডাজ নট, ডাজেন্ট যুক্ত থাকলে কি হবে, ডাজ হবে, সাবজেক্ট হবে, V1 হবে, বাকি অংশ হবে, এবং শেষে হবে কোশ্চেন মার্ক। যেমন এক্সাম্পল দিচ্ছি, ডাজেন্ট হি গো টু স্কুল, ডাজেন্ট হি গো টু স্কুল। আচ্ছা, এখানে ডাজেন্ট হি গো টু স্কুল, এটা আমাদের উত্তরটা হবে, কিন্তু আমি যদি এটাকে এভাবে লিখি, দেখো একটু, যেমন হি ডাজ নট, হি ডাজ নট গো টু স্কুল, এটা তো আমাদের অ্যাসার্টিভ বাক্য, অবশ্যই অ্যাফার্মেটিভ বাক্য, এটাকে আমাদের অ্যাফার্মেটিভে রাখতে হবে। তখন এটাকে আমরা যে ডাজ নট যেহেতু আছে এই নটটাকে উঠিয়ে দিব, তখন কি হবে, ডাজ হি গো টু স্কুল, শেষে কোশ্চেন মার্ক। আমি আরেকটি এক্সাম্পল দিচ্ছি, শি ডাজেন্ট ইট রাইস, ডাজেন্ট আছে তখন কি হবে, ডাজ, ডাজ শি ইট রাইস।
রাইস, ডাজ শি ইট রাইস, তখন শুধু ডাজ বসছে। নেগেটিভ বাক্যে নটটা শুধু উঠে যাবে, এটা অ্যাফার্মেটিভ হয়ে যাবে। আর অ্যাফার্মেটিভের ক্ষেত্রে কী হয়েছিল, অ্যাফার্মেটিভের ক্ষেত্রে আমরা নেগেটিভটাকে নিয়ে এসেছিলাম। আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, যেমন হি, আচ্ছা, তানিয়া doesn't draw a picture, তানিয়া doesn't draw a picture, তাহলে এখানে কি হবে, does তানিয়া draw a picture, does তানিয়া draw a picture, তাহলে কি হলো, এই এনটিটা এখানে উঠে গেল। এনটি মানে নট, এই নটটা এখানে আর বসেনি, সে জায়গায় ডাস বসেছে, এখানে আর নটটি বসেনি। ঠিক আছে, তাহলে আমরা নেগেটিভ বাক্য যদি পাই তাহলে সেগুলোকে কী করব, অ্যাফার্মেটিভে নিয়ে আসবো, আর কিছুই না। এখানে কোনো নেগেটিভের কোনো সাইন থাকবে না, অর্থাৎ নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ হবে এবং অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ হবে। আচ্ছা, এটা গেল আমাদের ডাজেন্ট যুক্ত। এখন যদি আমাদের ডাজেন্ট না থাকে, ডোন্ট থাকে, তাহলে কি করব? যদি আমাদের ডোন্ট থাকে তাহলে আমরা কি করব? 2 নাম্বার ও ডোন্ট যুক্ত বাক্য। ডোন্ট যুক্ত বাক্য হলে আমরা কি বসাবো, ডু বসাবো। কি বসাবো, ডু বসাবো। যেমন আই ডু নট গো টু স্কুল, তখন এটা কি হবে, ডু আই গো টু স্কুল, ডু আই গো টু স্কুল। তারপর এখানে হচ্ছে আরেকটা এক্সাম্পল দিচ্ছি, we do not waste time, তাহলে এখানে কি হবে, do we waste time, তারপর আরেকটি এক্সাম্পল দিচ্ছি, they do not draw pictures, ডু নট আছে, তাহলে এখানে কি বসবে, ডু দে ড্র পিকচার, তাহলে ডুটা সামনে চলে এসেছে। ঠিক আছে, আর কোনো পরিবর্তনই কিন্তু এখানে হচ্ছে না। তার মানে ডাজেন্ট থাকলেও ডাজ হবে, ডোন্ট থাকলে ডু হবে। ঠিক আছে, এখন আমাদের আরেকটি বাকি আছে, সেটি হচ্ছে ডিডেন্ট থাকলে কি হবে, এখানে যদি ডিড নট থাকে, অর্থাৎ ডিড নট যুক্ত বাক্য বা ডিডেন্ট যুক্ত বাক্য, আমি ডিডেন্টই দিই তোমাদের জন্য। এখানে ডিডেন্ট যুক্ত বাক্যের ক্ষেত্রে কী হবে, এখানে ডিড বসবে, শুধু ডিড বসবে। যেমন এক্সাম্পল, আই ডিড নট ইট রাইস, তখন এখানে কি হবে, ডিডটা সামনে চলে আসবে, ডিড আই ইট রাইস, শেষে কোশ্চেন মার্ক। তাহলে এটা থাকলো না এবং এটা থাকলো না, এর পরিবর্তে কিন্তু ডিড সামনে চলে এসেছে, সাবজেক্টের জায়গায় বসেছে, ভার্ব এবং বাকি অংশ যা আছে তাই, শুধুমাত্র এখানে কোশ্চেন মার্ক বসেছে এবং ডিড বসেছে। ঠিক আছে, এই পরিবর্তন হয়েছে, আর কোনো পরিবর্তন হয়নি, আগেরগুলো ঠিক একইভাবে চেঞ্জ হয়েছে। শি ডিড নট অথবা ডিডেন্ট, আমি ডিডেন্ট দিয়ে দেখাই, শি ডিডেন্ট গো টু স্কুল, তাহলে কি হবে, ডিড শি গো টু স্কুল, শেষ আরেকটি এক্সাম্পল দিচ্ছি, দে ডিড নট হেল্প দ্য ম্যান, তাহলে এখানে কি হবে, ডিড দে হেল্প দ্য ম্যান। এই হলো আমাদের তিনটি নিয়ম, যেটা আমরা তিনটি নিয়ম বলতে এখানে ডু ভার্বের অন্তর্গত ডু, ডাস এবং ডিড, এটাকেই আমরা ভাগ করে দেখিয়েছি, আর কিছুই না। প্রথমটি দেখিয়েছি আমি অ্যাফার্মেটিভ বাক্যের ক্ষেত্রে, এবং দ্বিতীয়টি যেটি দেখিয়েছি সেটা হচ্ছে নেগেটিভ বাক্যের ক্ষেত্রে। অ্যাফার্মেটিভ বাক্য থাকলে সেটিকে নেগেটিভে করবে এবং নেগেটিভ বাক্য থাকলে সেটিকে অ্যাফার্মেটিভে নিয়ে আসবে, আর কোনো পরিবর্তনই এখানে হবে। তো আশা করি তোমরা বুঝতে পারবে, তোমরা ভালোভাবে একটু খেয়াল করবে। এখন আমি তোমাদের একটু হোমওয়ার্ক দিব, তোমরা হোমওয়ার্কগুলো বাসায় করে ফেলবে। আমাদের কিন্তু টপিকের
যেটা আছে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ সেটাই থাকবে। আমি তোমাদের এখন হোমওয়ার্ক দিব, হোমওয়ার্কটা বাসা করে ফেলবে। আমি হোমওয়ার্ক দিচ্ছি। ফার্মার্স ওয়ার্ক ইন দ্য ফিল্ড। আমি একই ধরনের বাক্য দিব তোমাদের সুবিধার জন্য। হি প্লেড ফুটবল। হি buys a book. Father went to market. 5 number. She does her homework. 6 number. My uncle gives me a big toy. 7 number. She have visited the zoo. She have visited the zoo. 8 number. He helped the lame man. He না দেখে উই দেই, উই helped the lame man. 9 number. You eat rice. 10 number. They see a monkey. এখন আমি এই বাক্যগুলোই দিব, সব নেগেটিভ ফর্মে দিব যাতে তোমরা সেটাকে আবার অ্যাফার্মেটিভে চেঞ্জ করতে পারো। যেমন ফার্মার্স ডু নট ওয়ার্ক ইন দ্য ফিল্ড। 12 নম্বর। হি ডিড নট প্লে ফুটবল। এখানে হি হবে না, উই হবে। 13 নম্বর। হি ডাজ নট বাই এ বুক। 14 নম্বর। ফাদার ডিড নট go to market. Father did not go to market. এবার হচ্ছে 15 নাম্বার। She does not do her homework. তোমরা যদি একটু বুদ্ধি করে কাজ করো তাহলে কিন্তু তোমরা করতে পারবে, এটা কিন্তু এত কঠিন কিছু না। My uncle does not give me a big toy. 17 number. She did not visit the zoo. 18 number. We did not help the lame man. 19 number. You do not eat rice. এবং শেষে যেটি আছে 20 নাম্বার, 20 নাম্বারটি হচ্ছে they do not see a monkey.
দে ডু নট সি এ মাঙ্কি। তাহলে মেয়েরা এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, যেটা তোমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করবে, এবং এগুলো সবই হচ্ছে তোমাদের মেন ভার্ব যুক্ত বাক্য। এবং মেন ভার্ব যুক্ত বাক্য অবশ্যই আমরা ডু ভার্ব ইউজ করে করি, ডু, ডাজ এবং ডিড। আমি তোমাদের দেখিয়েছি অ্যাফার্মেটিভ হলে তোমরা কী করবে এবং নেগেটিভ হলেও তোমরা কী করবে। আশা করি বুঝে করতে পারবে। তো আমি আমার পরবর্তী ক্লাসে এগুলো মিলিয়ে দিব। সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।